দর্শক, পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সেই বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ আক্তার, এই বিষয় নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। 4 সদস্যের যে আপিল বিভাগ তারা রায় দিয়েছেন এবং হাইকোর্টের যে রায়টি সেই রায়টি বহাল রেখেছেন পঞ্চদশ সংশোধনী নিয়ে। এবং আপনি জানেন যে পঞ্চদশ সংশোধনী নিয়ে 2024 সালের 17 ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ তারা রায় দিয়েছিলেন এবং সেই রায়ে 2011 সালের 30 জুন আওয়ামী লীগ সরকারের আমলে যে পঞ্চদশ সংশোধনী আইনটি পাশ করা হয়েছিল, যেখানে 54টি বিষয়ে সংযোজন, পরিমার্জন এবং প্রতিস্থাপন করা হয়, বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল, রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই যে রায়টি, যে সংশোধনী, সেই সংশোধনীর বেশ কয়েকটি বিষয়, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, গণভোট, তারপরে অবৈধভাবে ক্ষমতা দখল করলে যে শাস্তির সর্বোচ্চ বিধান, এই বিষয়গুলো সহ মোট 5টি বিষয় তারা অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এবং বাকি যে বিষয়গুলো ছিল সেইগুলো পরবর্তী যে জাতীয় সংসদ হবে সেই সংসদের উপরে ছেড়ে দিয়েছিলেন হাইকোর্ট। এবং এর পরবর্তীতে যে আপিল করা হয়েছিল সেই আপিলের শুনানি হয়েছে গত সোমবার থেকে বুধবার, টানা 3 দিন। এবং সেখানে আপিলকারী জামাতের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, জামাত ইসলামীর পক্ষ থেকে, এবং আরেকজন মুক্তিযোদ্ধা নওগাঁর যিনি মোফাজ্জল হোসেন, তার পক্ষে একটি আপিল করা হয়েছিল। এবং একই সাথে এখানে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 4 বিশিষ্ট নাগরিক, তাদের পক্ষ থেকেও আপিল করা হয়েছিল। 3টি যে পৃথক আপিল, সেই আপিলগুলোর শুনানি শেষে গতকাল বুধবার এই মামলার আপিল বিভাগ সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে রায় দেওয়ার জন্য দিন ধার্য করেছিলেন। আজকে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ সর্বোচ্চ আদালত তারা রায় দিয়েছেন। তারা এই যে পঞ্চদশ সংশোধনী নিয়ে যে আপিল সেটি নিষ্পত্তি করে দিয়েছেন, অর্থাৎ ডিসমিস করেছেন। এবং একই সাথে হাইকোর্টের যে রায়টি, সেই রায়টি তারা বহাল রেখেছেন। এর অর্থ দাঁড়ালো যে হাইকোর্ট যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল সেটিকে যে বাতিল করেছিলেন সেটি বহাল থাকলো। অর্থাৎ তার মানে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এবং একই সাথে গণভোটের যে বিধান সেটি প্রবর্তন করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। আজকে আপিল বিভাগ সেই রায়টি বহাল রাখার ফলে গণভোটের যে বিধানটি সেটিও বহাল থাকলো। এছাড়া পঞ্চদশ সংশোধনীর 7 ক, 7 খ, যেখানে অবৈধভাবে ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে, সেই বিষয়গুলো বহাল থাকলো। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের বাইরে অন্য যে বিষয়গুলো রয়েছে, যেটি জামাত ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং গতকাল রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তারা আদালতের কাছে প্রত্যাশা করেছিলেন যে বিষয়গুলো পলিসি মেকিংয়ের বিষয়, যে বিষয়গুলো নীতি নির্ধারণী বিষয়, সেটি সংসদের মাধ্যমেই সিদ্ধান্ত নেবে। অর্থাৎ যারা ল মেকার, আইন প্রণেতা যারা, তারাই এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবেন। এবং যেগুলো সংবিধানের মৌলিক বিষয় ছিল, অর্থাৎ ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার বা বেসিক স্ট্রাকচার বলি আমরা সংবিধানের, সেগুলো এবং একই সাথে সংবিধান বহির্ভূত কোনো বিষয় যদি এই পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকে, সেই বিষয়গুলো যেন আদালত রায় দেয়, সেটির প্রত্যাশা তারা করেছিলেন। তো সেই তাদের প্রত্যাশা অনুযায়ী যে রায়, সেই রায়টি হয়েছে। যদিও ডক্টর বদিউল আলম মজুমদারের যিনি আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া, তিনি মাত্র 3টি বিষয় সুরক্ষা চেয়ে বাকি পঞ্চদশ সংশোধনীর পুরোটি তারা বাতিল চেয়েছিলেন। এবং তিনি যে 3টি বিষয় সুরক্ষা চেয়েছিলেন সেটি হচ্ছে একটি হচ্ছে বাকশাল যেটি হয়েছিল সেটি, এবং এর সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটি যে সংবিধানের আপিল বিভাগের রায় দ্বারাই যেটি সুরক্ষা দেওয়া হয়েছে সেটি যেন বহাল থাকে। এবং সংবিধানের 102 যেটি মানবাধিকারের সুরক্ষার বিষয়, যেটা আদালতের শরণাপন্ন হতে, সেই বিষয়গুলো যেন, এই 3টি বিষয় ছাড়া তিনি পুরোপুরি যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, তিনি পুরো প্যাকেজটি তিনি বাতিল চেয়েছিলেন। এবং 5 আগস্টের পরে প্রথম যিনি রিট করেছিলেন তিনি বদিউল আলম মজুমদার, সুজনের সম্পাদক, তিনি আছেন আজকে। এবং একটি দীর্ঘদিনের এটি বিষয় শুধু একটি সাংগঠনিক, মানে শুধুমাত্র একটি রিট নয়, এই রিটের সাথে বাংলাদেশের পুরো নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর এখানে রয়েছে। আমরা একটু তার কাছে বিস্তারিত জেনে নিব। তো আমি শুরু করি নাকি?
আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি মনে করি যে আপিল বিভাগে যে পঞ্চদশ সংশোধনীর বিষয়ে আজকে রায় হলো, সেই হিসাবে আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন বলে আমি মনে করব। কারণ আমরা 2 বছর আগে যে জার্নি শুরু করেছিলাম অগাস্ট মাসের 2024 সালে আমরা পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছিলাম এবং এই রিট পিটিশন দায়ের করেছিলেন 5 জন নাগরিক, ডক্টর বজিউল আলম মজুমদার সহ আরও 4 জন এবং আরও 4 জন। এর মধ্যে আমরা এই দীর্ঘ যাত্রায় আমরা 2 জনকে হারিয়েছি, একজন হচ্ছেন তোফায়েল আহমেদ আর একজন হচ্ছেন হাফিজউদ্দিন খান। তো আমি আজকে শ্রদ্ধাভরে ওনাদের 2 জনকেও স্মরণ করছি। তো এই যে আমরা একটা যাত্রা শুরু করেছিলাম 2 বছর আগে, সেটার এক ধরনের সমাপ্তি আজকে হলো। কারণ হাইকোর্ট যদিও ডিসেম্বর 24-এ রায় দিয়েছিলেন, এই রায় যেহেতু হাইকোর্ট বিভাগের ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ কর্তৃক এটা অনুমোদনের প্রয়োজন ছিল। এই কারণে যে বাংলাদেশে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করার ফলেই কিন্তু দেশে একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা সম্ভব হয়েছিল এবং এই কারণে এই পঞ্চদশ সংশোধনীটা বাতিল হওয়া প্রয়োজন ছিল, যাতে করে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা যায়। এবং আজকে আপিল বিভাগ যদিও আমাদের আপিল খারিজ করে দিয়েছেন, কিন্তু তার অর্থ যেটা দাঁড়িয়েছে যে হাইকোর্টের রায় যেভাবে ছিল সেভাবেই বহাল থাকবে। এবং হাইকোর্টের রায়টা যেদিন ঘোষণা হয়েছিল সেদিন আপনাদের মনে থাকবে আমি একই কথা বলেছিলাম যে বাংলাদেশের জন্য আজকে একটা ঐতিহাসিক দিন। কারণ হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল করা হয়েছিল সেটাকে বাতিল করা হয়। আর তাছাড়া পঞ্চদশ সংশোধনীর আরও অনেকগুলো খারাপ বিধান ছিল, সেগুলো হাইকোর্টের রায় বাতিল করা হয়। যেমন সব সংবিধানের 7-এর ক অনুচ্ছেদের মাধ্যমে নাগরিকদের কথা বলার অধিকার এবং নাগরিকদের সংবিধানের বিষয়ে মতামত প্রকাশের অধিকারকে ধ্বংস করা হয় এবং আরেকটা 7-এর খ-এর মাধ্যমে সংবিধানকে জনগণের প্রয়োজনে সংশোধন করার অধিকারকে ধ্বংস করে দেওয়া হয়। এবং পুরো সংশোধনীটাই ছিল, পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। তো সেই হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। জি, হাইকোর্টের রায়ে যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায় বহাল থাকলো। আপিল বিভাগ নতুন করে আর কোনো কিছুকে বাতিল করেননি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার বিধানগুলো বাতিল হয়েছে। তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, কারণ হাইকোর্টের রায় সবগুলো বিধান বাতিল হয়নি, কিছু কিছু বিধান আরও বাতিল করা প্রয়োজন ছিল। যেমন প্রধান উপদেষ্টার শপথ নেওয়া সংক্রান্ত বিধান সংবিধানে ফিরে আসেনি, বিচারপতিরা যে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে পারবেন সেই বিষয়ে একটা বিধান ছিল, সেটা ফিরে আসেনি। এবং আরও কিছু টেকনিক্যাল বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত, যেমন নির্বাচনের সময়, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে নির্বাচন হবে, কাজেই বিধান ছিল যে সংসদ ভেঙে যাওয়ার পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু পঞ্চদশ সংশোধনী দিয়ে বিধান করা হয় যে সংসদ ভেঙে যাওয়ার 90 দিন আগেই নির্বাচন করতে হবে। তো সেই বিধান যদি বহাল থাকে তাহলে তো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা সম্ভব হয় না। যেহেতু সংসদ ভেঙে দেওয়ার আগেই আপনাকে নির্বাচন করতে হচ্ছে, আপনি তো তত্ত্বাবধায়ক সরকার যেটা সংসদের মেয়াদ শেষে গঠিত হওয়ার কথা সেটা গঠন করতে পারছেন না। কাজে এখানে একটা বড় কন্ট্রাডিকশন বা স্ববিরোধিতা আছে। তো এই জিনিসগুলো আমরা ভেবেছিলাম নিদেন পক্ষে হয়তো আপিল বিভাগ পুরোটা বাতিল না করলেও এইগুলো বিষয়ের ব্যাপারে কিছু অবজারভেশন দেবেন বা এই যে অতিরিক্ত যেই ধারাগুলো বাতিল করা প্রয়োজন সেগুলো বাতিল করবেন। তবে বাতিল না করাতে এখন যেটা হলো এই টেকনিক্যাল বিষয়গুলো সংসদকে সুরাহা করতে হবে। এটা আমরা পূর্ণাঙ্গ রায় দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব।
গণভোটের বিধানটা তো ফিরে আসবে, হাইকোর্টে হ্যাঁ হ্যাঁ, গণভোটের বিধানটা ফিরে এসেছে। গণভোটটা হলো সরকার বলছে গণভোটের আইনগত ভিত্তি নেই, হাইকোর্টের রায়তে গণভোট কি তাহলে ওই গণভোটের বিষয়টা কি ওটা আইনগত ভিত্তি আছে? ওই গণভোটের আইনগত ভিত্তি কিন্তু এই রায় বা সংবিধানে গণভোটের বিধান ফিরে আসার সাথে নির্ভরশীল না। ওই গণভোটের আইনগত ভিত্তি সম্পূর্ণ ভিন্ন। ওই গণভোটের আইনগত ভিত্তি হচ্ছে যেই ভিত্তিতে আমরা 2024-এ একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, সেটাই 2025-এর গণভোটের আইনগত ভিত্তি। ওকে বলুন, ধন্যবাদ। জি